নমস্কার। ভালো থাকার গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মূলত ভৌতিক এবং দৈবিক গল্পই বলে থাকি, শ্রেয়া সেনগুপ্তাচার্য ভ্লগস আর সত্যিভূতের গল্প আমার এই দুটি চ্যানেলে। কিন্তু এই চ্যানেলে আমরা জীবনমুখী গল্প নিয়ে আলোচনা করি। আর আমি ভীষণ ভীষণ এক্সাইটেড এটা অ্যানাউন্স করার জন্য যে আজকে আমার সাথে আছে আমাদের সকলের ভীষণ ফেভারিট মিতা সেনগুপ্ত। মিতা আন্টি, আবার পেয়ে গেছি তোমাকে। কেমন আছো? সেদিনকে ডক্টর দেখিয়েছিলে? হ্যাঁ, সেদিনকে ডক্টর দেখিয়েছিলাম। সেদিন আমাকে ফাইনাল ওই দিয়ে দিয়েছে। এখন আমি সব কাজ করার জন্য পারমিশন পেয়ে গেছি, সেটাই আমার জন্য অনেক। ওকে। প্রচন্ড বোর হচ্ছিলাম, জানিস তো আমি চুপ করে বসে থাকার লোক না। একদম। প্রচন্ড বোর হচ্ছিলাম। আর আমার একটা কথা বলার আছে। আমি গত ইয়েতে যে হাস্য কৌতুকের এটা করেছিলাম, পারফরমেন্স এক্স্যাক্টলি, দিয়েছিল। এক্স্যাক্টলি। তোমাকে একটু বলি, আমার লিসনাররা সবাই আমাকে পার্সোনালিও পিং করে বলেছে তোমার উপস্থাপনা দুর্দান্ত ছিল। তো আগের দিন আন্টি বেশি সময় দিতে পারেননি, বিকজ ডক্টরদের কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আজকে কিন্তু আন্টি একদম ফ্রি হয়ে স্টোরি শেয়ার করার জন্যই আমাদেরকে জয়েন করেছে। তো আন্টি, তুমি আজকে আমাদেরকে কি বিষয়ক গল্প বলছো সেটাও বলো, আর তোমার প্রাণ খুলে যা ইচ্ছা। সবাই তোমাকে শুধু শুনতে চাই, বিশ্বাস করো, সবাই বলেছে আন্টিকে নিয়ে এসো, আমরা একটু শুনতে চাই। 70 ইয়ার্স, এই লেভেলের এনার্জি, আমরা দেখেই ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছি। বলো। আচ্ছা, আজকে যে গল্পটা বলবো সেটা আমার হানিমুনের গল্প। ও মাই কিন্তু গড। হানিমুনে গিয়ে এমন একটা বিস্ময়কর পরিস্থিতির সামনে আমি পড়েছিলাম, আচ্ছা। সেটা আমি আজও ভুলতে পারিনি। এই যে ঘটনাটা ঘটেছিল, সেটা ভালোও বলতে পারছি না, খারাপও বলতে পারছি না, কিন্তু মনে একটা দাগ কেটে যাওয়ার মতো গল্প। আচ্ছা। যা হয়, প্রথম যখন বিয়ে হয় হাজবেন্ডরা পরে চায় যেমনই ব্যবহার করুক, প্রথম প্রথম একটা কিরকম একটা বউ ঘেঁষা ভাব থাকে না? সে তো সেরকম। ঠিকই। হ্যাঁ, আমার স্বামীও তোদের কাছে বলতে আমার কোনো বাধা নেই, কারণ এখন তোরা সবাই ম্যাচিওর। সেই কোমরে হাত দিয়ে ঘুরে বেড়ানো, এরকম একটা। তো আমরা গেছিলাম নৈনিতালে। ওকে। নৈনিতালে গিয়ে প্রথমে তো প্রচুর ঘোরাফেরা করলাম, তারপরে আমাদের শখ হলো আমরা বোটিং করব। হুম। তো আমি বললাম, আর আমরা না দুজনেই খুব ভালো সুইমার। আমি আচ্ছা। আমার হাজবেন্ড দুজনেই খুব ভালো সুইমার। কাজেই কোনো মানে নির্ভয়ে আর কি বোটে উঠলাম। বোটে ওঠার সময় আমি লক্ষ্য করলাম দূরে বেঞ্চিতে একটি ছেলে বসে আছে। সে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। বেশ একটু আচ্ছা। কলারটা উঁচু করে নিলাম। কলার যদিও ছিল না, তাও হ্যাঁ, তুমি যে একসময় ডাক সাইটে সুন্দরী সেটা আমি তোমার ছবি দেখে বুঝেছি। হ্যাঁ, তুমি কিন্তু যাই বেশ হোক। অ্যাট্রাকটিভ ছিলে সেই সময়টা। আমি তোমার তখনকারও ছবি দেখেছি, তুমি পাঠিয়েছিলে আমায়। হুম। তো আমার হাজবেন্ড কি করলো, আমার মুখের দিকে তাকালো, তাকিয়ে আমার মুখটাকে ঘুরিয়ে সামনের দিকে করে দিল, বুঝলি, যে মানে ওদিকে দেখো না। হুম। মাঝি রয়েছে, মাঝির সামনে তো বলতে পারে না। যাই হোক, আমরা ঘুরে টুরে এলাম। এসে যখন নামছি, তুই বিশ্বাস করবি না শ্রেয়া, ঠিক সেম ভাবে ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। দেখ, আমরা মেয়েরা না নজরটা খুব ভালো বুঝি, কে হুম। কি হুম। নজরে দেখছে, কে অ্যাজ ইউজুয়াল দেখছে, হঠাৎ চোখে পড়ে যাচ্ছে ভাবে দেখছে। কিন্তু এই ছেলেটার চোখে আমি সাংঘাতিক বিস্ময় দেখেছি। মানে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তা আমার একটু আচ্ছা। অস্বস্তি লাগলো। হুম। ও, তোর আঙ্কেল না বললো যে, কি রে বাবা, ছেলেটা তখন থেকে তোমাকে দেখেই যাচ্ছে। তার না, কেন তোমার হিংসে হচ্ছে? আমার তো বেশ ভালো লাগছে। চুপ করো তো, যত সব বাজে কথা। বলে আমরা এগিয়ে গেছি। ওখানে অনেক খাবারের স্টল ছিল, নানা রকম খাবারের স্টল ছিল। এখন যদিও নৈনিতালের দৃশ্য অনেক বদলে গেছে। আমি হ্যাঁ। আজকে বলছি, ভাব এটা 78-এর ঘটনা। আচ্ছা। হুম। তারপরে আমরা খাচ্ছি। কন্টিনিউয়াস যদি তোর দিকে কেউ তাকিয়ে থাকে, তুই কিন্তু বুঝতে পারবি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে তোর দিকে কেউ তাকিয়ে আছে। তো আমার না তখন একটু অস্বস্তি হতে শুরু করেছে। যে কি স্বাভাবিক। রে বাবা, যেদিকে ফিরছি যেদিকে যাচ্ছি, যেন চোখটা আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। যখন আমরা খেতে শুরু করলাম, তখন ও ওই বেঞ্চটা ছেড়ে এইটার অপোজিটে যে মানে যে স্টল গুলোর অপোজিটে যে বেঞ্চটা ছিল সেখানে এসে বসলো, বসে তাকিয়ে আছে। আমার না ভীষণ খারাপ লেগেছে। আমি বলছি, এ কি রে বাবা। আমি না পেছন ফিরে দাঁড়ালাম। আচ্ছা, আঙ্কেল
তখন মানে ওকে এবার বলছে, ব্যাপারটা তোমার কাছে আর এনজয় করার মতো না, এবার ইরিটেটিং হয়ে উঠছে। হ্যাঁ ইরিটেটিং হয়ে যাচ্ছে, এইভাবে কেউ তাকিয়ে থাকে বোকার মতো? হুম। তারপরে আর ছেলেটা শুধু তাকিয়ে আছে তা না, প্রতিটি অ্যাঙ্গেল দিয়ে আমায় দেখার চেষ্টা করছে। আচ্ছা এর মধ্যে বলে রাখি, আমার মানে ইয়াং এজে অবশ্য এখনো আছে, এখন অনেক কমে গেছে, প্রচন্ড চুল ছিল মাথায়, প্রায় হাঁটু অব্দি চুল ছিল। আরে তো বাবা। হুম। আমি বিয়ের পরেও দুটো বিনুনিই করতাম, কারণ একটা বিনুনি আমি একা করতে পারতাম না। হুম। তো দুটো বিনুনি করা, তখনও আমার দুটো বিনুনি করা ছিল। আর তখনকার দিনে ভাব আমি কাফতান পরেছিলাম। আচ্ছা হ্যাঁ তখন খুব উঠেছিল কাফতান, এলিফ্যান্টা, বেল বটম, এসব খুব উঠেছিল। আচ্ছা ওই আচ্ছা। হাকিমেদের সাথেই রিলিজ করেছিল, তারপর থেকেই এগুলো খুব মানে এ হয়েছিল, প্রচলন পপুলার ছিল। হয়েছিল, হুম। ড্রেস ছিল। তো পরেছিলাম, তা আমি দেখছি মানে আর সহ্য করা যাচ্ছে না। তখন আমি আঙ্কেলকে কোনোদিন ছেলে বলে, আমি দেখেছি ছেলেটা কেমন হাঁ করে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে একটা ঝাঁঝালো সুর এলো, কেন তোমার তো খুব ভালো লাগছে, থাকুক না তাকিয়ে। তা বলছে ওরকম করে বলছো কেন, এবার আমার অস্বস্তি লাগছে, আমি কি সেরকম মেয়ে? কে জানে, মেয়েদের বোঝা যায় না। আর না এইসব বাজে কথা বলো না, দেখো না কেমন করে দেখছে। তো আঙ্কেল বলছে দাঁড়াও আমি লক্ষ্য করছি। তারপরে আঙ্কেল মানে নোটিস করতে থাকলেন যে কেন দেখছে এরকম ভাবে। এই আমার না মাঝে মাঝে একটু ইন্টারাপ্ট হয়ে যায়, মানে হ্যাঁ, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তুমি একদম কনভিনিয়েন্টলি বলো। আমাদের সবাই এখানে আমরা তোমার সন্তান সন্ততির মতো, তো কোনো হ্যাঁ সমস্যা নেই। তোমার যদি মাঝখানে যদি একটু জল খেতে একটু ব্রেক লাগে, তুমি সেটাও পর্যন্ত বলতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেটা সেটা আর দরকার হবে না, কিন্তু এই যে গলাটা মাঝে মাঝে হ্যাঁ না হ্যাঁ চেক হ্যাঁ, হয়ে না যায়। তুমি একদম কমফোর্টেবলি বলো, হ্যাঁ। গলার ওপর কোনো স্ট্রেস দিও না। হুম। তারপরে আঙ্কেল বললো কি দাঁড়াও তো, এবার আমি দেখাচ্ছি মজা, অনেকক্ষণ হয়ে গেছে আর ভাল লাগছে না। এটা ঘটনাটা তুই ভাব, আমরা পুরো বোটিং করে ফিরে এসেছি, তখনও ছেলেটা বসে আছে ওখানে আমাকে দেখবে বলে। এটা একটা অস্বাভাবিক ব্যাপার না? হ্যাঁ সে তখন তো। হ্যাঁ, যদি মানুষ একটা জিনিস সুন্দর লাগছে দেখ, আমরা কতক্ষণ, ম্যাক্সিমাম 10 মিনিট তাকিয়ে থাকবো, হ্যাঁ, তারপরে তারপর এক ঝলক দেখবো and it's over। ওইরকম হ্যাঁ। ভাবে কন্টিনিউ স্টেয়ারিং এট ইউ, এটা খুব অবাক করা। হুম। তো আঙ্কেল না হন্তদন্ত হয়ে এগিয়ে গেছে, আমি বলি, সর্বনাশ করেছে। আঙ্কেল কিন্তু এমনি খুব শান্ত মানুষ, কিন্তু যদি রেগে যেতেন না, ওর থেকে চন্ডাল বোধহয় কেউ আর হতো না, এরকম। তা আমিও না এক পা দুপো করে ভাবছি পেছন পেছন যাবো কিনা, কি জানে ছেলেটাকে চত্তাপ্পর না বেড়ে যায়। আমি দূর থেকে দেখছি দুজনের মধ্যে কনভারসেশন চলছে, মানে বেশ উত্তেজিত কনভারসেশন, আমি বুঝতে পারছি। আমি আর থাকতে পারিনি, আমি তারপরে এগিয়ে গেছি। আমি এগিয়ে গিয়ে যেটুকু শুনলাম, আপনি বিশ্বাস করুন দাদা, আপনাকে আমি মিথ্যে কথা বলছি না, আপনার ওয়াইফের নাম তনু না? হ্যাঁ। বলছি তনু হতে যাবে কেন? না মানে তনুশ্রী, তনুশ্রী দত্তা, তাই তো আপনার ওয়াইফের নাম? বলছে আশ্চর্য মানুষ আপনি, ও তনুশ্রী। আঙ্কেল না আমার আসল নামটা বলতে চাইছে না, হুম। আসলে হুম। ভাবছে যে এটা একটা ট্যাকটিক্সও হতে পারে। হ্যাঁ, তখন মানে তোমার আঙ্কেল বলছে আসল না, নামটা বা পরিচয়টা হয়তো জানার চেষ্টা করছে। আমার বোনের নাম আমার স্ত্রীর নাম মোটেই তনুশ্রী দত্ত না। ইতিমধ্যে আমি গিয়ে পৌঁছেছি, আমি বলছি কি হয়েছে, কি কি হয়েছে, কেন তোমরা এত তর্ক বিতর্ক করছো? তখন ছেলেটা আমাকে বলছে, শোনো বোন, আমি একটা কথা বলছি, তুমি আমার বোন, আমি জানি তুমি আমার বোন, তুমি লুকাচ্ছ, আর না হলে তোমার স্মৃতি ধ্বংস হয়েছে অ্যাক্সিডেন্টে। মানে আমার জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়নি, হয়েছিল তুমি ভুলে গেছো তার মানে? হ্যাঁ, বলতে বলতে হঠাৎ আমার মুখের দিকে তাকিয়ে তখন বলছে না, সরি কিছু মনে করবেন না। তখন আঙ্কেল না বড়ই অবাক হয়েছে, বলছি এটা কি বলতে চাইছো তুমি? তখন বলছে যে একটু ধৈর্য ধরুন, আপনাদের সব ক্লিয়ার করছি আমি, বলে ও নিজের পকেট থেকে নিজের ওয়ালেটটা বার করলো, করে তার মধ্যে থেকে একটা ছবি বের করে আমাকে দেখালো, আমাদেরকে দেখালো, দেখুন তুই চেনেন কিনা। তুই বিশ্বাস করবি না শ্রেয়া, এরকম ঘটনা যে ঘটতে পারে আমার জানা ছিল না। হুবহু আমি ওইরকম দুটো বিনুনি করা, ওইরকম ভাবে শাড়ি পরা, আর মানে চোখ মুখ কান মানে একেবারে মনে হচ্ছে যেন আমার যমজ বোন। শুধু বাবা, একটা এটা ভারী অবাক করা। মানে বহুতই অবাক করা। তখন
একটা জিনিস দেখেও একটু থতমত হয়ে গেল। তুই লক্ষ্য করবি আমার ফটোগুলোতে আমার বাঁদিকে নাকের নিচে একটা বড় জরুল আছে, হ্যাঁ, হ্যাঁ, ছোট্ট হ্যাঁ, একটা জরুল আছে। হ্যাঁ, ওই হ্যাঁ। জিনিসটা নেই ওই মেয়েটার ফটোতে। আচ্ছা, তো তখন ওইটা বলছি দেখেও তোমাকে আইডেন্টিফাই করতে পারলো যে তোমরা এটা ভুল আমার বলছো বোন না। না, হুম। বুঝলে তো? এবার আমি বললাম যে এটা কি কেস, যদি আমি আপনার বোন হয়েও থাকতাম তাহলে তো আপনাকে দেখে দাদা বলে ছুটে আসতাম। হুম। বলছে না, আসতেন না। তাহলে শুনুন, আমরা যদি কোথাও গিয়ে বসি আপনাদের আপত্তি আছে? তখন কাকু বললো না। তো সামনে একটা রেস্তোরাঁ ছিল, ওখানে আমরা গিয়ে বসলাম। তখন বলছে শুনুন আমার জীবন কাহিনী। আমি তখন সবে পাশ করে বেরিয়েছি, সেটা 75 সাল। আচ্ছা, পা- উনি কি পা- বেঙ্গলি ছিলেন যে হ্যাঁ, ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, বেঙ্গলি। আচ্ছা। বেঙ্গলি বললাম না, তনুশ্রী দত্তা বললো না। হ্যাঁ, হ্যাঁ। তো দত্তা অবশ্য পাঞ্জাবিও হয়, কিন্তু উনি বাঙালি ছিলেন। হুম। তো উনি বললেন যে 75 সাল, তখন আমি নতুন চাকরি পেলাম এবং ব্যাংকে ভালো পোস্টে চাকরি পেলাম, সরকারি ব্যাংকে। তো তখন আমি বললাম, একদিন আমার বোন খুব বায়না করলো, দাদা আমরা ঘুরতে যাব, ঘুরতে যাব, কোথাও নিয়ে চল। তো ও আমার মেয়ে বোন তখন কলেজে পড়তো, ওদের ভ্যাকেশন শুরু হলো। মা বাবা আমি আর বোন বাসে করে একটা বলে চল একটা ট্রিপ দিয়ে আসি বলে, ও পাহাড়টার নামও বলেছিল, আমার এখন আর মনে নেই। হুম। কোনো একটা পাহাড়ে ওরা ঘুরতে গেছে, এই তো। আচ্ছা। হুম, হুম, ঘুরতে গিয়ে হঠাৎ করে ল্যান্ডস্লাইডিং হয়ে ওদের হুম। একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়, আচ্ছা। বুঝলি তো? ও হুম। ছেলেটা কোনো রকমে বাঁচে, কিন্তু ওর মা বাবার ডেড বডি পাওয়া গেলেও ওর বোনের ডেড বডি কোথাও পাওয়া যায়নি। তো আচ্ছা। সবাই সাসপেক্ট করছে যে কোনো রকমে হয়তো ও একদম কর্নারে বসেছিল, কোনো আচ্ছা। রকমে হয়তো বাসের দরজা খুলে গেছিল, ও হয়তো লাফ মেরেছে। এরকম হচ্ছে দেখে ও হয়তো লাফ মেরেছে। তো প্রচুর খোঁজাখুঁজি হয় এবং 1 বছর যাবত ও প্রায় 15 দিন 20 দিন পর পর এসে সে সমস্ত লোক নামিয়ে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু বোনকে আর পাওয়া যায় না, বুঝলি তো? এ, কিন্তু আচ্ছা। ওর ধারণা আমার বোন বেঁচে আছে, কিন্তু একদিন না একদিন আমি তাকে ঠিক পাবো। বলে বিশ্বাস করবেন না, আপনারা যখন বোটে উঠে চলে গেলেন আমি হাউ হাউ করে কেঁদেছি, ভগবান তুমি আমাকে ফিরিয়ে দিলে আমার বোনকে, বুঝলে তো? তো আমি বললাম যে ঠিক আছে, মন খারাপ করবেন না, দেখুন মানুষের লাইফ কেউ বলতে পারে না কার হুম, কিরকম। হুম। কিন্তু আমি সব থেকে বেশি মানে ওই হচ্ছি যে আমি যদি আপনার বোন হতে পারতাম হয়তো আমার খুব ভালো লাগতো। তখন বলছে কেন, এখনো কি হতে পারে না? আমি না, আমার একটা দিক না পুরো খালি। মা বাবা সকলের চিরদিন থাকে না, কিন্তু ছোট বোনটাকে আমি কোথায় পাবো বলছে, আর হাওয়াও করে কাটছে। আমি জানিস না, পুরো ইমোশনাল হয়ে ছেলেটা এরম হাত দুটো টেবিলের উপর রেখে কথা বলছিল, আমি হাত দুটো ধরে বললাম আজ থেকে আপনি আমার দাদা। আমি বলছি আপনি আমার দাদা, আপনি আমার সঙ্গে সম্পর্ক রাখবেন। তখন হুম। বলছে সত্যিই রাখবেন? তখন তোর আঙ্কেলের দিকে তাকিয়ে বলছে আপনার কোনো আপত্তি নেই তো? তখন আঙ্কেল একটা কথা বললো যেটা আমারও ভীষণ ভালো লেগেছিল, বললো দেখুন আপনি আমার ওয়াইফকে বোন হিসাবে পেতে চাইছেন, পৃথিবীতে ভাই বোনের সম্পর্কর মতো এত মিষ্টি সম্পর্ক আর কোনো সম্পর্ক হয় না। ঠিক। হ্যাঁ, মা ছেলে, বাবা মেয়ে, এগুলোর সম্পর্ক তো আলাদা ধরনের, কিন্তু সব থেকে মিষ্টি সম্পর্ক ভাই বোনের সম্পর্ক। মানে সব থেকে মিষ্টি সম্বন্ধ। তো ঠিক আছে, তো উনি আমাদেরকে ইয়ে করলেন, বললেন আমরা তিনজনে একটা ফটো তুলতে পারি। তখনকার দিনে না দেখবি ওই ওইসব ম্যাল ট্যালে না লোক ঘুরে বেড়াতো, হ্যাঁ, ছবি হ্যাঁ, হ্যাঁ, তুলতে মানে এখনো ছবি দিয়ে পাওয়া দিত। যায়। এখন অবশ্য ওইগুলোর প্রচলনটা কমে গেছে, কিন্তু এখনো পাওয়া যায় যে হ্যাঁ, ওরা ফটো তুলে দেয়। এখন তো ইনস্ট্যান্ট অনেক অনেক জায়গাতে ফটো দিয়েও দেয়। হুম। তো যাই হোক ফটো টটো তুললাম, কারণ আমার বুকের ভেতরটা মোচড় দিচ্ছিস না, আমারও তো দুটো ভাই আছে। হ্যাঁ, সেই হ্যাঁ, তুমি কিন্তু রিলেট আমি করতে পারছো। হুম। আমি যে ভবিষ্যতে আমার ওই দুই ভাইকেই হারিয়ে ফেলবো এটা আমি কোনোদিন ভাবিনি। যাই হোক হোয়াট এভার। তারপরে ছেলেটা বললো তা আপনাদের বাড়ির অ্যাড্রেসটা যদি দেন তাহলে আমি পারমিশন চাইছি, বছরে 2 দিন আমি এই বোনের কাছে যেতে চাই। তখন বললো হ্যাঁ, আমি অ্যাড্রেস দিচ্ছি, আপনি কবে কবে আসতে চান বলুন।
বললো ভাই ফোটাতে আর রাখিতে আমি আসবো। তারপরে তো যাই হোক আমরা লখনৌ চলে এসেছি, ফেরত এসেছি, ছেলেটাও চলে গেল। ছেলেটা থাকে টালিগঞ্জে, আচ্ছা। বুঝলি। ও এক একটা ভ্যাকেশনে এক একবার এক একটা পাহাড়ে গিয়ে গিয়ে ঘোরে, যে যদি আচ্ছা। বোনকে পাওয়া যায়। অনেক সময় হয় না, ঝর্ণার মধ্যে পড়ে গেল, সে ভাসতে ভাসতে অন্য কোথাও চলে গেল, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তো প্র্যাকটিক্যালি খুবই কম হয় না, হয়, হ্যাঁ, এগুলো এগুলো একটু সিনেম্যাটিক ব্যাপার। সিনেমাটিক ইভেন ব্যাপার। এই পুরো বিষয়টা, তোমার স্টোরিটাই খুব সেরকম একটা সিনেম্যাটিক ফিল দিচ্ছে। ওকে। হ্যাঁ, তো যাই হোক, আহ, ভাইফোঁটার দিন সকালবেলা উঠে, আর আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে তো তুই জানিসই বিশাল বড় ফ্যামিলি, 3 ভাই 3 বোন। ভাইফোঁটার দিন ভীষণ হইচই হতো। হঠাৎ তখন তো বেল ছিল না, তখন দেখবি এই দরজার কড়াটা ধরে নাড়তো খটখট করে। হুম, হুম। তো এই দরজায় কড়ার করে কড়ানোর দেখে, ও মা, ওই ছেলেটা বিশ্বাস করবি না, 2 হাতে 2টো ব্যাগ নিয়ে এসেছে। আচ্ছা, এবার আমরা যখন ওখানে রেস্টুরেন্টে বসেছিলাম, তখন আমাদের কে কে আছে না আছে সব জিজ্ঞেস করেছিল ছেলেটা। হুম, আমাদের 2 ননদ, এক ননদ তখন অলরেডি মারা গেছে, বুঝলি তো। হুম। আমার 78-এর জানুয়ারিতে বিয়ে হয়েছে, আর ও 79-এর, না 78-এর ফেব্রুয়ারিতে আমার বিয়ে হয়েছে, আর 79-এর ফেব্রুয়ারিতেও মারা গেছে। তো ওই 2 ননদের জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য শাড়ি, ব্লাউজ, মিষ্টি, কত কি সব নিয়ে এসছে। তারপরে আমার শ্বশুর শাশুড়ির জন্য জামা কাপড়। তখন আমার শাশুড়িকে তো আমি এসেই গল্প করেছিলাম ব্যাপারটা। হুম। তো আমার শ্বশুর বাড়ির একটা জিনিস কি জানিস, এমনি যেমনি যা হোক বাইরের লোকের সামনে কোনোদিন কোনো কিছু শো অফ করে না। তো খুব আদর আপ্যায়ন করলো, এমনি করে ও বহু বছর আমাদের মধ্যে মানে আসা যাওয়া করতো। ভাইফোঁটাতে যেখানেই থাকুক ও, রাখির আচ্ছা। দিন আর ভাইফোঁটার দিন ও, সত্যি সত্যি উনি আসতেন প্রতি বছর? আচ্ছা। প্রত্যেক বছর আসতেন, প্রত্যেক বছর। তারপরে বেশ কিছুদিন কেটে গেছে, বহুদিন কেটে গেছে, তখন মিষ্টি বর্ণ হয়ে গেছে, হুম, বুঝলি তো। হুম। মিষ্টি বর্ণ হওয়ার তোর 3-4 বছর আগে থেকে ওনার আসা বন্ধ হলো। এবার আমরা ফোন করছি, তখন তো ফোন টোন হয়ে গেছে সবার বাড়িতে, ওনাকে ফোন করছি, তবুও ল্যান্ড ফোন, মানে এমনি হ্যাঁ, মোবাইল নয়। হুম। ল্যান্ড ফোন। ফোন করি, যখনই ফোন করি কু 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 আওয়াজ আসছে, কোনো আওয়াজ নেই। এবং ভাইফোঁটা আর ইয়ের দিন আমার একটা এমন অভ্যেসে দাঁড়িয়ে গেছিল, আমি অপেক্ষা করতাম কতক্ষণে আসবেন উনি, আচ্ছা। কিন্তু আসলেন না। কিরকম অদ্ভুত জিনিস দেখ, উনি আসতেন না। তারপরে একদিন আমরা আহ, দৈনিক জাগরণ বলে লখনৌতে একটা পেপার আসতো, হুম, বুঝলি তো। হুম। তো এই আমার স্বভাব ছিল, আমার যতই কাজ হবে হোক, এটা আমাদের বিয়ের আগের থেকে স্বভাব, সারাদিনে একবার পেপারটা নিয়ে বসতাম। আচ্ছা। পেপারটা নিয়ে আমি চিৎকার করে উঠেছি। তখন তোর আঙ্কেল এসছে, এসে বলছে যে তুমি এরকম চিৎকার করলে কেন, কি হয়েছে কি হয়েছে। আমি বলছি, দেখো পেপারটা। কি অদ্ভুত ভাবে জানিস, ও উইকেন্ড ওই ভ্যাকেশনের সময় ওদের ব্যাংকে তো বেশি ছুটি থাকে না, হুম, বড় জোর 2-3 দিনের ছুটি হয়তো নিতে পারে। হুম। তো ওই ছুটিতে মুসৌরি যাচ্ছিল, মুসৌরি যাচ্ছিল। তো ওই বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। বা ওই যে নামগুলো বেরোয় না, যে কারা কারা ছিল বাসের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। ওই নামগুলোর মধ্যে দেখলাম শেখর মুখার্জি লেখা। তখন আমি বুঝলাম যে ও নেই আর, চলে গেল বোনের কাছে, সত্যি সত্যিকারের বোনের কাছে চলে গেল। মানে সে, এইটা হয়তো গল্পটা শুনতে তো যে মানে এরকম যে কারো জীবনে ঘটতে পারে। হ্যাঁ, মানে সেটা ভাবতেই খুব বিস্ময়কর লাগছে, মানে এরকমও হতে পারে। এগুলো মুভি টুভিতে ঠিক আছে, আমরা অনেক সময় এরকম প্লটস দেখি, বাট এরকম অ্যাকচুয়ালি কারোর লাইফে হ্যাপেন্ড, হ্যাঁ, এটা আমি আর কখনো আগে তারপরে শুনিনি। লাস্টের দিকে বিশ্বাস করবি না, আমার থেকে তোর আঙ্কেলের সঙ্গে বন্ধুত্ব বেশি হয়ে গেছিল। আঙ্কেল যখনই যেত এ করতো, টালিগঞ্জের কলকাতা আসলে ওর বাড়িতে গিয়ে আঙ্কেল দেখা করতো, আমি হয়তো সবসময় যেতে পারতাম না, আঙ্কেল গিয়ে দেখা করতো। তো এই একটা ঘটনা আমার সারা জীবন আমার মনের মধ্যে থাকবে, যে এরকম ঘটনাও মানুষের জীবনে হতে পারে। এমনিতে তো আমি যখন লখনৌ, এমনি বলে পৃথিবীতে 7 জন লোক একরকম দেখতে হয়। হুম।
হুম বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। ভগবান 7টা মানুষকে একই রকম ভাবে হুম তৈরি করেন। হুম আমি যখন লখনৌতে প্রথম বিয়ে হয়ে যাই, যেখানেই আমি যেতাম, আরে টুটু কেমন আছিস, মানে অবাক হয়ে হয়তো তাকালাম, না আমার নাম তো টুটু না। ও, তাহলে ভুল হয়ে গেছে, ঠিক আপনার মতো দেখতে, জানেন তো। এ হ্যাঁ, অনেকে মানে বলেছে। অনেকের সাথে অনেকের মুখের সামঞ্জস্য থাকে, সেটা অনেক সময় হয়, হ্যাঁ, কিন্তু মানে এতটা মিল সেটাও কিন্তু হয়, একদম যে হয় না তা নয়। মানে সেটাও আমি দেখেছি, এরকম অবাক করা মিল, এতটা মিল যে তুমি দুটো মানুষকে আলাদা করে ডিসক্রিমিনেট করতে পারবে না, এরকমও হয়। হুম। আর কি বলে, আমি বিশ্বাস করবি না, শ্রেয়া, এই যে দুটো বিনুনির কনসেপ্টটা তুই ভাব, হ্যাঁ, তারও কিন্তু দুটো, সেও সেটাও কিন্তু দুটো পর্যন্ত বিনুনি, সেম, হ্যাঁ ঠিক। সেটাও সেম। মানে ছেলেটা যে তাকিয়েছিল, আমি বললাম না, ও তাকানোর মধ্যে একটা কেমন অদ্ভুত ভাব ছিল, যে এক একটা থাকে না, ছেলেরা মেয়েদের দেখে বেশ হুম মজা হুম নেয়। হ্যাঁ, আমরা ছোটবেলায় বলতাম এই চোখের এক্সারসাইজ করছে, এরকম। কিন্তু ওর তাকানোটাই একটা অদ্ভুত রকমের ছিল। তো সেটাই আমি বলছি, যে মানুষের জীবনে অনেক রকম ঘটনা ঘটে। আর এর পরের এপিসোডে আমি একটা ঘটনা বলবো তোদেরকে, সেটা ভয়ঙ্কর ঘটনা আমার জীবনের সাথে ঘটেছে। আচ্ছা। হ্যাঁ, সেটা, ঘটনাটা শুনলে বুঝতে পারবি আজ হয়তো আন্টি তোদের মধ্যে থাকতো না। ওমা, হ্যাঁ, সে কি? নেক্সট ইয়েতে আমি বলবো, নেক্সট আবার কখনো হলে। আচ্ছা। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করছি, এখন কি কিছু সময় আছে হ্যাঁ না? হ্যাঁ, তোমার হাতে এখনো অনেকটা সময় আছে, কোনো অসুবিধা নেই, তুমি চাইলে আরো একটা গল্প আমাদেরকে শোনাতেই পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেননা দেখো, একজন যখন কোনো লাইফের অনেকটা সময়ের ঘটনা বলে, তখন ধরো তাদের প্রচুর সময় লাগে, তখন তারা একটা ঘটনাতেই কন্টিনিউ করতে থাকে, কিন্তু তুমি যেহেতু একটা ছোট্ট আহ, একটা পার্টিকুলার ঘটনা ইনসিডেন্ট তোমার লাইফের বললে, সেক্ষেত্রে তো সময়টা সেরকম একটা অতিবাহিত হয়নি। তুমি চাইলে আরেকটাও এরকম ছোট্ট ঘটনা বলতেই পারো, হ্যাঁ, শেয়ার করতেই এটা পারো। এটা আমি বলে দিচ্ছি। এটা কারণ আমি না বেশি ভূমিকা পালতে ভালোবাসি না, যেটুকু ঘটনা সেটুকু হ্যাঁ, বলবো। বেশি শুনতে কিন্তু এই সেটাই বেশি ভালো পেরিয়ে লাগে। পেরিয়ে, হ্যাঁ হ্যাঁ। আমি তো এটা ছোট থেকেই শুরু করতে পারতাম, আমি এরম ভাবে মানুষ হয়েছে, এরম সাজতাম, এরম বুঝতাম, কিন্তু আমার ভালো লাগে না, ভূমিকা পালার কোনো কিছু নেই এর মধ্যে। হ্যাঁ, ঠিক এই আছে, তাহলে তুমি ঘটনাটা ডাইরেক্ট আর হচ্ছে, একটা স্টোরিতে যাও, আমরা একটু এনজয় করি। হুম হ্যাঁ শোন, আমরা বললাম না যে আমরা 3 ননদ ছিলাম। হুম তো মেজ ননদের না ক্যান্সার ছিল, বোন টিবি হয়েছিল বাঁ পাটাতে, তারপরে ওটা ক্যান্সারে দাঁড়িয়ে যায়। হুম তো আমার যখন বিয়ে হয়েছে তখন অলরেডি ওর একটা পা অ্যাম্পুট করা হয়েছিল। তো কাঠের পা লাগানো ছিল, আমার বিয়ের সময় এসেছিল কাঠের পা লাগিয়ে, আর অদ্ভুত সুন্দর গান করতো ও। কিন্তু আমাদের সবাইকে কাঁদিয়ে ও 1 বছরের মধ্যে চলে গেল। ন্যাচারালি বাকি 2 মেয়ের ওপর আমাদের একটু বেশি একটা, যা হয়, একটা মেয়ে চলে হ্যাঁ গেছে আর হ্যাঁ। দুটো মেয়ে, বিশেষ করে ছোট মেয়ের ওপর আমাদের একটা ভীষণ একটা আদর, ভালোবাসা এইসব ছিল। তো ওই বড় মেয়ের পরে বিয়ে হয়েছে, আমার বড় ননদের পরে বিয়ে হয়েছে। ছোট ননদের দেখে পছন্দ করে ও খুবই সুন্দরী ছিল, খুবই সুন্দরী ছিল, তো ওর বিয়ে হয়ে যায়। ওর বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আর আমার বড় ননদ কেমন যেন মানে একাকিত্ব ফিল করতাম। হুম হুম কারণ তোর আঙ্কেলের তো ট্যুরিং জব ছিল বরাবরই, হুম। আঙ্কেল তো থাকতেনই না। আর তখনকার দিনে তো এটা খুবই কম হতো যে বরের সঙ্গে ও বউও চলে গেল। হ্যাঁ হ্যাঁ আর আমি আরো যেতে পারিনি, যেহেতু আমার ওই ননদ মারা গেল, শাশুড়ি খুব ভেঙে পড়েছিলেন। হ্যাঁ, মানে সেই বাড়ির জন্য পরিস্থিতিটা, সবাই একা হয়ে গেছে, তো হ্যাঁ, সেই মুহূর্তে তুমি চলে গেলেও আরো বাড়িটা ফাঁকা হয়ে যেত। একদম তাই। তো আর এমনিতেই বরাবর না আমার শ্বশুর মশাই আমাকে প্রচন্ড ভালোবাসতেন, প্রচন্ড ভালোবাসতেন, বলতেন ও যে একটা বড় সম্ভ্রান্ত বংশ থেকে এসছে, ওর আর চালচলন কথাবার্তাতেই বোঝা যায় যে ও কত বড় বংশ থেকে এসছে। কারণ আমি তো তোকে গল্পই করেছিলাম, আমার মা বার্মাতে বর্ন অ্যান্ড ব্রট আপ। হুম হুম হ্যাঁ, হুম মা হুম ইংলিশ ছাড়া কথা বলতেন না, মা এরকম ছিল। তো যাই হোক, তবে আসল কথায় আসি, আমার ওই ছোট ননদের বিয়ের পরে একদিন আমার খুব মনটা খারাপ লাগছে। বড় ননদ টিচারি করতো, ও তো স্কুলে বেরিয়ে গেছে। তো আমি আমার শাশুড়িকে বললাম, আমার শ্বশুর মশাই অফিস চলে গেছে, উনি ছিলেন নর্দার্ন রেলওয়ে ওয়ার্ল্ডস ডিপার্টমেন্টে। ওকে। তো আমি শাশুড়িকে বললাম, মা আমি একটু বাপি বাড়িতে ঘুরে আসি। তখন বলছে যে, এই মা একা একা কোথায় যাবে, জানো কেন? মা যাই না যাই না, একটা রিক্সা নিয়ে চলে যাই, একটু গল্প করে আসি। তখন আমার শাশুড়ি বললেন, যাও সাবধানে যাও, সাবধানে আসো। তাই না, ঠিক আছে।
তার আগে একটা ছোট্ট কথা বলে নি, নাহলে এই গল্পটার মানে মজাটা আসবে না। আমার ওই মেজ ননদ যে মারা গেছে তার একজন গানের টিচার ছিল। সেই টিচার না পান খেয়ে আসতেন। আর আচ্ছা। ওই ভুরভুরে সুন্দর জর্দার গন্ধ, ভাব লক্ষ্মী জর্দা, মানে বিশ্ববিখ্যাত জর্দা। হুম হুম। উনি কি করেছিলেন, আমাদেরকে না একটু একটু করে রোজ দিতেন। আচ্ছা। তখন নেশা নেশার ব্যাপার হয়ে গেছে জানিস তো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাড়িতে খেতে পারি না, বকুনি হুম খাবো। হুম তো আমি রিক্সা বাইরে বেরোলাম, বেরিয়ে আর তখন মানে কি বলবো, একটু শরীরটাও সেরেছে, একটু গায়ে গতরে লেগেছে। হুম। তো আমি বলবো না, পাড়ার লোকেরা বলতো যে তোমার ফিগারটা অসম্ভব সুন্দর ফিগার। তো আমি কি করেছি, রিক্সাওয়ালাটাকে একটা পানের দোকানের সামনে দাঁড় করিয়ে বলেছি যে এই রিক্সাওয়ালে, हमको थोड़ा एक पान का बीड़ा लगा दो। तो बोलছে ठीक है बहू जी, लाइए पैसा दीजिए। तो আমি পয়সা দিয়ে পান, পানটা মুখে দিয়েছি, মুখে দিয়ে রিক্সায় বসেছি। এবার যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যতই নতুন জায়গা হোক, তুই যদি দুবারও যাস তুই বুঝতে পারবি যে কতটা টাইম লাগতে পারে হ্যাঁ। ওখান থেকে এখানে। আমরা থাকতাম ক্যাসারবাগে, আর আমি যাচ্ছি মহানগর, হুম। বুঝলি তো। আচ্ছা। যাচ্ছি রিক্সা করে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, রাস্তা আর শেষ হয় না, কিন্তু আমি রিক্সাওয়ালাকে কিচ্ছু বলছি না। আমি যেন অন্য দুনিয়ায় হারিয়ে গেছি, বুঝলি তো। আচ্ছা। রিক্সাওয়ালাকে কিছুই বলছি না। তার আগে একটা কথা বলে নি, আমার শ্বশুরের একটি চাপরাসি ছিল অফিসে। হুম। সে আমার শ্বশুরের লাঞ্চটা নিয়ে যেত মাঝখানে এসে বাড়ি থেকে। আচ্ছা। শ্বশুর ব্রেকফাস্ট করে চলে যেতাম, লাঞ্চটা নিয়ে আসতো। ছেলেটার নাম ছিল অরূপ। হুম। আর ছেলেটা না মাফিয়া গুন্ডা ছিল একদম। তো আমার শাশুড়ি খুব রাগারাগি করতেন, ওকে বাড়িতে পাঠাবে না তো। তখন আমার শ্বশুর হেসে বলতেন, শোনো, এরা যাদেরকে রেসপেক্ট দেওয়ার ঠিক সেই রেসপেক্টটা দেয়। ওরা গুন্ডামি করে নিজের ইয়েতে। কোনোদিন ও নিশ্চিন্ত থাকো, ওকে দিয়ে তোমাদের কোনোদিন কোনো ক্ষতি হবে না। তবু আমার শাশুড়ি একটুখানি মানে অসন্তুষ্ট থাকতেন। হুম। যাই হোক, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হঠাৎ শুনছি, বেশ ধর 1.25 ঘন্টা আমি চলে গেছি রিক্সা করে, হুম। যেখানে ওর বাড়িতে পৌঁছতে ম্যাক্সিমাম 20 মিনিট, হুম। বুঝলি তো। কিন্তু হুম। আমি কিচ্ছু বলছি না রিক্সাওয়ালাকে, আমি চুপ করে রিক্সায় বসে আছি, হুম। চারিদিকে নজারা দেখছি আর যাচ্ছি। হঠাৎ শুনছি, हे बहूजी, हे बहूजी, ए बहू रानी कहाँ जा रही हो, कहाँ, यहाँ कैसे आ गए, कहाँ जा रही हो। আমি না এমনি করে ঘাড় ঘুরিয়ে একটুখানি তাকালাম, তাকিয়ে দেখছি অরূপ দৌড়তে দৌড়তে আসছে। আচ্ছা, মানে ওই যে চাপরাসি যে ছেলেটা। হ্যাঁ, আচ্ছা। দৌড়তে হ্যাঁ দৌড়তে আসছে। হ্যাঁ। তখন না আমি ভাবলাম এটা কে, চেনা চেনা লাগছে। আরে বহুজি রুকো, রুকো করে আছে। আর রিক্সাওয়ালাটা না প্রাণপণে রিক্সাটা চালিয়ে যাচ্ছে। আচ্ছা। তখন অরূপ কি করেছে, দৌড়তে দৌড়তে এসে ওই রিক্সার পিছনে দেখবে একটা পর্দা ঝোলে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন হয়তো নেই, এখন সব টোটো আর ওই ইলেকট্রিক রিক্সা হয়ে গেছে। হুম তখন রিক্সার পিছনে একটা পর্দা ঝুলতো। হুম হুম হুম। ওই পর্দাটা ধরে দৌড়ে এসে পর্দাটা ধরে সাংঘাতিক শক্তিশালী ছিল, টেনে রেখেছে। এবার ও তো যতই প্যাডেল করুক আগে বাড়তে পারছে না। হুম। তারপরে পুরো রিক্সার হুডটাকে ধরে নিয়ে রিক্সাওয়ালাটাকে এক থাপ্পড়, কাহা লেকে যা रहा है, হ্যাঁ तुम उन्होंने कहा यहाँ आने के लिए। তারপরে তখন আমার সম্বিত ফিরছে, আমি বললাম, অরূপ, তখন বলছি, বৌদি आप कहाँ जा रही है, आप कहाँ आ गए मालूम है, ये मिलिट्री लाइन है, आप कहाँ আচ্ছা। चले गए, एकदम शहर के बाहर। তখন আমি না অবাক হয়ে গেছি, তখন চারদিকে তাকিয়ে দেখছি, তখন আমার শেয়া পুরো শরীর কাঁপছে, একদম অচেনা জায়গা। তখন আমাকে ও না বিশ্বাস করবি না, মুখে আঙুল ঢুকিয়ে একটা সিটি বাজালো। আচ্ছা। ভূতের মধ্যে মতো মানে 30-40টা ছেলে কোত্থেকে দৌড়তে দৌড়তে এলো। এসে রিক্সাওয়ালাটা তো ঘিরে ধরে রিক্সাওয়ালাটাকে বহুত বেদম মার বেদম মার। তখন একটা ছেলেকে বলে, এ গুড্ডू, तेरे गाड़ी में बहू जी को घर छोड़ के आ, और बहू जी के कुछ ना होने पाए, गर्दन निकाल लेंगे तुम्हारा, एकदम घर में छोड़ के आओगे। তো ও তো আমাকে নিজের, তখন ওই হিরো হন্ডা মোটর সাইকেল গুলো, বুঝলি তো। হুম হুম। তো আমি ওই মোটর সাইকেলে বসলাম, ও আমাকে মানে তুমি বাড়িতে। কি ভাগ্য করে ওর মানে ওর ওই এরিয়াটাতে, ওর এলাকাতে ঢুকে গেছিলে বলে সে যাত্রায় তোমার প্রাণ বাঁচলো, না হলে ওনার কি মতলব ছিল, কি করতে তোমাকে ওইদিকে নিয়ে যাচ্ছিলেন? আর সম্ভবত তারপরে ওই পানের মধ্যে কিছু মিশিয়েছিল না? হ্যাঁ শোন, তারপরে শোন, এখানেই শেষ না গল্পটা।
হুম তারপরে তো আমাকে বাড়ি পৌঁছে দিল। হুম তারপরে তো আমি শাশুড়িকে, কাউকে, ননদদের, দেওরদের কাউকে কিচ্ছু বলিনি। বললে তো মার খেয়ে মরে যেতাম বোধহয় আমি। হুম হুম তো যাই বলিনি। তারপরে আজ তবুও আমার না ভিতরটা কিরকম অস্থির অস্থির লাগছে। মানে বাপির সাথে দেখা হলো, বাপির সাথে দেখা হলো। একদম না, আমার শরীরটা খারাপ লাগতে লাগলো, তাই আমি ফেরত এসেছি। এতক্ষণ পরে? তুমি তার মানে অন্য কোথাও গেছিলে? কোথায় গেছিলে বৌমা? বলো না, বলো না। কোনো শপিং এ গেছিলে? কিন্তু তোমার হাতে তো কিছু নেই। তো হুম কি, কোথায় গেছিলে তুমি? আমি বলছি আমার সঙ্গে এখন কেউ কথা বলবেন না, আমাকে একটু শুতে দিন। আমি গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। আমার শ্বশুরের ডিউটি ছিল সকাল 6টা থেকে বেলা 2টো। হুম বুঝলি তো? হুম ওনার একটু আর্থ্রাইটিসের প্রবলেম ছিল বলে উনি নাইট ডিউটি নিতেন না। হুম 3টের সময় আমার শ্বশুর এসছে, চিৎকার, পড়া নাচ্চা চিৎকার করছে, বৌমা বৌমা করে চিৎকার করছে। তো ঢুকেই আমাকে বলছেন, বৌমা কোথায়, বৌমা? তারপরে আমি হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছি ঘরে থেকে। আমাকে জড়িয়ে ধরে কি কান্না! শ্রেয়া তোকে কি আমি বললাম, বৌমা কত বড় সর্বনাশ হতে যাচ্ছিল তুমি জানো? আমি তোমার মাকে কি কৈফিয়ত দিতাম? তোমার মাকে আমি বলেছিলাম যে তুমি কোনো মেয়ের জন্য চিন্তা করো না। জানিস শ্রেয়া এটা কি হয়? ও না পানির মধ্যে কিছু আমাকে মিশিয়ে খাইয়ে দিয়েছে, যেটাতে আমি অজ্ঞান হবো না, কিন্তু চুপচাপ বসে থাকবো, আমার ব্রেন কাজ করবে না। হুম হুম বুঝলি হুম তো? হুম খাইয়ে দিয়েছিল। এবার এক একটা এরিয়া পেরোচ্ছে আর আর দাম বাড়ছে। বুঝলি তো? হ্যাঁ ধর, কেউ বলেছে 5,000, তারপর ওই এরিয়াটা পেরিয়েও নিয়ে গেল 10,000, তারপরে ওইটা পেরিয়ে বেরিয়ে গেল 15,000। যদি মিলিটারিদের হাতে একবার তুলে দিতে পারতো, সেটা বিশাল টাকা। হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা কর। এইটা কে বলেছে বাবাকে? অরূপ। ওকে মেরে ধরে থানায় দিয়ে অরূপ এসছে ইয়েতে, বাবার অফিসে। ও সেদিন ডিউটি ছিল না। তো বাবা বলছে যে, অরূপ तुम कैसे आया? बोले बैठिए। তারপরে বলছে, आपका इतना सुंदर बहू है, आप क्यों अकेले जाने देते इधर उधर? তখন বলছে কেন, কি হয়েছে? তখন বলছে, पता है 20,000 तक पैसा चढ़ गया था उनके नाम। বলে কি বলছিস অরূপ? বলছে হ্যাঁ। বলে বাবা না একটা চড় মেরে দিয়েছে অরূপকে, क्या फालतू के बातें करते हो? बोले हाँ सर, हम अगर वहां ना हुए होते, बहू जी कभी घर नहीं लौटती, कभी घर नहीं लौटती। এখন বলছি শ্রেয়া, আমার এখনো হাত পা কাঁপছে জানিস তো। চিন্তা কর, সত্যি তখন মানে আমার কি কত বয়স। পরিস্থিতিতে পড়েছিলে। সাংঘাতিক পড়েছিলাম, 22 বছর বয়স তখন আমার। সেই তো। চিন্তা করা মানে নবযৌবন একেবারে ইয়ে তখন। হুম 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 তো শ্বশুর এসে বললেন, বৌমা তোমাকে একটা রিকোয়েস্ট, তুমি একা কোথাও বেরিও না। কেউ একবার তোমার সঙ্গে এরম হয়েছে না, ওদের ওই গ্রাজটা থাকবে তোমার ওপর। এই যে হাত থেকে ফসকে গেছে জিনিসটা। হুম আর তুই বল শ্রেয়া, আমরা যে মানে, আমি তো প্রচন্ড ভগবান ভক্ত, আমি ভীষণ আস্তিক। বোধহয় ভগবানই আমাকে, আদ্দামাই আমাকে বাঁচিয়ে দিয়েছেন। হ্যাঁ সেই তো সেই তো। মানুষ রূপে তো সঠিক সময়ে সঠিক মানুষকে প্রেরণ করেন ভগবানই, তাই না? মানে উনি হয়তো একদম। নিজে আসতে পারেননি, কিন্তু মানে উনার দয়াতেই কিন্তু সেদিনকে অরূপদার ওইখানে ওইভাবে চলে আসা এবং তোমাকে ওখান থেকে ওই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসা। তা না পরে হলে যে জানলাম কত ওটা বড় অরূপদের অঘটন ঘটে ঠেক, যেত। ওটাই অরূপদের ঠেক ওখানটায়। হ্যাঁ মানে ও মানে তোমার এটা লাকিলি যে তুমি ওই ওর ওই চত্বরটাতে ঢুকে গেছিলে, সেই জন্য মানে ও যেহেতু তোমাকে চেনে। আর যদি ধরো অচেনা কেউ হতো, সে তো আর ওরকম উপযাচক হয়ে তার উপকার করার চেষ্টা করতো না। চেনা বলেই তোমার জন্য সে চিৎকার করে লাফাতে লাফাতে দৌড় মেরেছে, কারণ বুঝতে পেরেছে যে তুমি এদিকে আসার কোনো প্রশ্নই ওঠে না। তুমি কিছু চেনোও না, জানোও না, আর একা একা এত দূর তুমি কি করতে আসবে। আর একটা বড় ভগবানের আশীর্বাদ যে অরূপ ওই সময় নেশাতে ছিল না। হ্যাঁ আবার নেশাতে তারাও থাকলে যদি সেই ওকে সময় বুঝতেই হ্যাঁ পেত না। ঘুরে থাকতো তাহলে মুশকিল হয়ে যেত। সেই। আর অরূপ আমাকে প্রচন্ড ভালোবাসতো, কারণ আমি ওকে প্রচুর জিনিস দিতাম জানিস তো। আচ্ছা আচ্ছা। আমার কথা হচ্ছে যে জিনিসগুলো আমরা ইউজ করি না, হ্যাঁ, সেগুলো রেখে কি করবো, আমি দিয়ে দিতাম ওকে। হুম হুম। তো ও আমাকে প্রচন্ড ভালোবাসতো, খাওয়ানো দাওয়ানো ওকে। এই জন্য বলে না, লোকের সামনে ভালো ব্যবহারটা রাখা উচিত। হ্যাঁ একদমই এই তাই, জানো যে তো এটা আমিও খুব বিশ্বাস করি যে কখন কোন মুহূর্তে কোন মানুষটাকে তোমার প্রয়োজনে আসবে না, তুমি এটা আগে থেকে কিন্তু বুঝতে পারবে না। আমরা অনেক সময় হয়তো
অনেককে গুরুত্ব দিই না, বা অনেক সময় অনেককে আন্ডার এস্টিমেট করে দিই। এগুলো একদম উচিত না। প্রত্যেকের সাথে একটা মানে সৌহার্দ্যপূর্ণ আমি বলবো ব্যবহার অবশ্যই মেনটেন করা উচিত। কারণ কে কখন শুধু প্রয়োজনে লাগুক বা না লাগুক তার জন্যও বলছি না, কিন্তু ব্যবহার সুন্দর হলে এমনিতেই মানুষ তোমাকে দেখবে ইন রিটার্ন রেসপেক্ট, ভালোবাসা সবকিছুই দেবে। সেটাও একটা পয়েন্ট। বাট এটাও ঠিক যে কখন যে কাকে কাজে লেগে যায়, সেই মানে দম্ভ ভালো না যে আমার কাউকে লাগবে না। টাকা পয়সা সবকিছুর পরেও কিন্তু লোকবল অবশ্যই প্রয়োজন। কিন্তু জানিস একটা কথা আমি খুব মানি, এটা তোর চোর ছ্যাচর হোক, গুন্ডা বদমাইশ হোক, তুই যদি কারোর সঙ্গে ভালো ব্যবহার রাখিস ও তোর উপকারে আসবেই আসবে। হ্যাঁ, 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 ঠিক এমনি ঠিক, এই এমনি এক্সপিরিয়েন্স পারিপার্শ্বিক লোক আমারও আছে। যখন আসিস ঠিক, ওরা আসবে, একদম। ওরা ঠিক আসবে। ওরা এতটাই ওরা মানে ভালোবাসার কাঙাল হয়। এই যে বড় বড় মাফিয়া টাফিয়া এরা কেন হয় রে, এরা জানবি সমাজের প্রচন্ড নেগলেক্টেড পার্সন, হ্যাঁ, যার সেই জন্য তো। ওরা নিজেদের গ্রাজটা বের করতে পারে না। আর আরেকটা কথা আমি বলছি, একটা ছোট কথা, আমি যে আগের দিন যে আমি করেছিলাম আমি উত্তর দিতে পারিনি, আমি ভালো থাকার কথা বলেছিলাম, তাতে একজন কমেন্ট করেছিল যে ভালো থাকবো কি, লোকে ভালো থাকতে দেয় না। আমি তার উদ্দেশ্যে একটাই বলবো, নেগলিজেন্সি ইজ দ্য বেস্ট পলিসি। সবাই নেগলেক্ট করো, তোমার পেছনে যে কাঠি করছে তাকে নেগলেক্ট করো, দেখবে একদিন না একদিন সে বুঝে যাবে এবং সরে যাবে। তো সত্যি। আমার এটাও কি বলতো, আমিও ইন কোর্স অফ টাইম এটা বুঝতে শিখে গেছি। আগে অনেক হ্যাঁ, কিছুকে গুরুত্ব দিয়ে ফেলতাম, এখন সেই ম্যাচুরিটিটা চলে এসেছে যে ও যে যা বলছে বলুক গে যাক, আমি আমার ছন্দে চলতে থাকি। তো এই যে আমি আগে কি করতাম জানিস, কানতে বসতাম শ্রেয়া, যে আমাকে এই বললো, কানতে বসতাম। এখন না আমাকে কেউ এরকম বললে আমি কি বলি জানিস তো, ওকে, ব্যাস বলে চলে আসি। কারণ আমি জানি এরা ইরিটেট করার জন্য করে এই জিনিসগুলো। একদম, একদম। তাই আমি উই তাকে লভ ইউ। বলছি, যে লিখেছিলে যে মানুষ ভালো থাকতে দেয় না, তাকে বলছি খুব ভালো থাকো। আমি তোমাকে যেটা বললাম, নেগলিজেন্স ইজ দ্য বেস্ট পলিসি, এর মতো পলিসি আর হয় না। আর আমার জীবনের আরো প্রচুর ঘটনা আছে, ছোট বড়। আমাদের বাড়ির একটা অসম্ভব ঘটনা আছে, যেটা আমাদের বাড়ির নেগেটিভ ঘটনা, আচ্ছা, সেটা আমি নেক্সট ডে বলবো। যে আচ্ছা। আমার জীবনে এত নেগেটিভ ঘটেছে, এত নেগেটিভ জিনিস ঘটেছে, হুম, হুম। যে এখন তার জন্য সাফার করছে আমার মেয়ে। দু কদম বেরোতে পারে না, কিরে ঠিক আছিস তো, কিরে ঠিক আছিস তো। ও আমাকে ব্লক করে দিয়েছিল। মানে তুমি এত বেশি ওকে ফোন করতে ও রাস্তাতে বেরোলেই? হ্যাঁ, ও আচ্ছা, ব্লক করে দিয়েছিল, বলে তোমার জানার দরকার নেই আমি কিরকম আছি, আমাকে তুমি পাগল করে দেবে। তো সেটা আচ্ছা। কেন হয়েছিল, সবকিছুর পিছনে পিছনে একটা কারণ। কারণ থাকে তো, হ্যাঁ, সেটা আমাদেরকে না বললে তো আমরাও বুঝতে পারবো না কেউ। তাহলে হ্যাঁ, নেক্সট আবার যেদিনকে তোমাকে পাচ্ছি, তাহলে আমরা এই ঘটনাটা দিয়ে শুরু করব, যে কেন তোমার এই ইনসিকিউরিটি কাজ করতো মনের ভেতরে। হ্যাঁ, হুম? তবে এটা একটু বড় ঘটনাটা, কারণ হ্যাঁ, বেশ লেন্দি হোক, কোনো অসুবিধা নেই। আমার এখানে লিসনাররা আবার বড় গল্পই বেশি এনজয় করে। তারা একটু হ্যাঁ, সময় নিয়ে, একটু সময় কাটাতে, একটু আড্ডা দিতেই তো এই চ্যানেলটা। আর তো এটার কোনো উদ্দেশ্য নেই। তো মূলত একটু লেন্দি হলে কোনো সমস্যা নেই, তুমি প্রাণ খুলে তোমার মতন করে যতটা ইচ্ছা বলো, কোনো সমস্যা নেই তাতে। দেখ শ্রেয়া, আমি এই বয়সে এসে তোদের সঙ্গে কেন মিশছি, আমার আমি অতিরিক্ত শিখি, জয় শ্রীকৃষ্ণা জয় শঙ্কর মতন সারাক্ষণ করব পারি না। আমার ইষ্ট দেবতা আমার বুকের ভেতরে আছেন। সেই। ঘরে বসে পিএনপিসি পারি না, আমার ভালো লাগে না। লোকের পিছনে কাঠি করা 24 ঘন্টায়, ওর মেয়ে পালিয়ে গেল, ওর ছেলে কি করলো, আমার একদম ভালো লাগে না এগুলো। তো আমি না তোদের সঙ্গে বেশি ভালো থাকি রে। হ্যাঁ, এইসব তোদের ছেড়ে তুমি বরং সেই ভালো, তুমি আমাকে ফোন করবে আর আমার সাথে তো এতজন কানেক্টেড আছে, আমরা সবাই মিলে একটু আড্ডা মারবো, এটাই সব থেকে ভালো। দেখবে তোমারও মন ভালো থাকবে। আর তাছাড়া তুমি তো বলো আগের দিন কত ভালোবাসা পেয়েছো, প্রত্যেকে হাত উজাড় করে তোমাকে ভালোবাসা পাঠিয়েছে, আমি তো সত্যি দেখলাম আমি কমেন্টস গুলো, জাস্ট আমি পড়ছিলাম। এই আজকেও কিন্তু কেউ বাদ ফেলো না, হ্যাঁ, সবাই যারা যারা আমাদের এই এপিসোডটা শুনবে, মিতা আন্টির জন্য অনেক অনেক ভালোবাসা পাঠাবে, এবং তার রিটার্নে আবার তোমরা একটা গিফট পাবে। মিতা আন্টি আজকে তোমাদেরকে দুটো অদ্ভুত অভিজ্ঞতার কথা বললো, নিশ্চয়ই আগামী দিনে আরো এর থেকেও বেশি অদ্ভুত অদ্ভুত ঘটনা আমরা পাবো, তাই না? এগুলোই হ্যাঁ, আমাদের গিফট। আরেকটা গল্প আমি তোদের ছোট্ট করে বলে রাখি।
আমি তো যারা আমাকে কমেন্ট করেছে আমি আপ্লুত। হুম। আমি আর একটা ছোট্ট ঘটনা বলবো। কোনোদিন শুনেছিস চোর গৃহস্থের ওপর মামলা ঠোকে? হ্যাঁ, এটাও বলবো। এটা আমি আবার কি? নাম করে ঘটনার স্থল বলে সবার অরিজিনাল নাম বলে এই ঘটনাটা বলবো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং সাউন্ড করলো, এটার জন্য আমি খুব ইগারলি ওয়েট করব। ঠিক আছে, চোর হ্যাঁ, মামলা করছে মনিবের নামে, কেউ মানে মামলা বাড়ির করে মালিকের দিয়েছে নামে, এটা মনিবের খুব নামে। তাও কি, অদ্ভুত একটা ব্যাপার। ওই বাড়ির মনিব 4 জন ছিল, ছোট ছেলে যে সে কিন্তু থানার ওসি। ভগবান। তাদের উপরে কেস করে দিয়েছিল। আমি এই ঘটনাটা বলবো নিশ্চয়ই তোদের। আর আগামী দিনে আরো অনেক অনেক ঘটনা। এই 70 বছরের জীবনে প্রচুর ঘটনা বহুল আমার জীবন। হ্যাঁ, একদম মানে একদম। আরো এনি জীবনে টাইম, এত অলওয়েজ ঘটনা ঘটে ওয়েলকাম টু যাবে। মাই চ্যানেল। আমি তোমাকে এতটাই ভালোবাসি আর তোমার কথা শুনতে এতটাই মজা পাই যে আমি সব সময় ওয়েট করে থাকি যে তুমি কখন কল করবে, কখন আমাদের সাথে তোমার স্টোরি শেয়ার করবে। স্টোরি মিনস ইনসিডেন্টস, এগুলো কিন্তু সবই জীবনের একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা। তো আশা করি আমার লিসনারদেরও আজকের এপিসোডটা খুব ভালো লাগবে। আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। একবার বলবো যে আজকের গল্পগুলো কিন্তু ভীষণ ভীষণ এন্টারটেইনিং ছিল, আমরা বেশ মজা পেয়েছি। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, খুব টু দি পয়েন্ট ছিল, যেটার জন্য আমি বেশি এনজয় করেছি। কারণ সব সময় আননেসেসারি অনেক অতিরিক্ত কথা শুনলে একটা পয়েন্ট, মানে মেইন যে স্টোরি স্ট্রিমিং লাইনটা, সেটা অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়। তো যেহেতু তুমি খুব মানে একদম টু দি পয়েন্ট বলেছো না স্টোরিগুলো, আমার মনে হয় আমার লিসনাররাও ওই কারণে দেখবে মানে বেশি এনজয় করতে পারবে ব্যাপারটা। যাই হোক, আজকের এপিসোডটার একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। যারা যারা ভাবছো যে এই এপিসোডটা শোনার পর আমাদের লাইফেও তো এরকম অনেক টুকটাক কত রকমের ঘটনা ঘটে, কত রকমের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আমাদেরকে, তো রাস্তাঘাটে কখনো বিপদে পড়েছি বা কখনো কোনো অ্যাডভেঞ্চার ফেস করেছি, যে কোনো ধরনের ইনসিডেন্ট শেয়ার করতে হলে 8240 840 618, এটা আমার নাম্বার, শ্রেয়াদিকে ফোন করো। আর কোনো রকম হেজিটেশন না রেখে আমার সাথে এবং আমার লিসনারদের সাথে প্রাণ খুলে শেয়ার করো। তাহলে আন্টি, আজকের মতন এখানেই শেষ করছি। আবার আন্টিকে নিয়েও চলে আসবো, আর বাকি অন্যান্য অনেক নতুন নতুন এপিসোডস নিয়ে আগামী দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। ও সরি, শোনা হচ্ছে।